ভালো ভালো মাইট দিলাম, কিন্তু মনে হয় যেমন দাও নিয়ে কথা বলতেছে, নর্মালি না। সিলেট থেকে বেরিয়ে একটু সিলেটিস্ট বাংলিশ জাতীয় আছে না, ওই রকম সিলেটিস্ট আমরা পারবো, কিন্তু অরিজিনাল সিলেট ওইটাও সেম। মনে যাচ্ছিস, খাচ্ছিস, যাবি নাকি? আমি মোশাররফ, এগুলো আমার তো সমসাময়িক। শামীম জামান, চঞ্চল আমার একটু পরে আসছে। আমার কোনো উদ্দেশ্য ছিল না। সিন্ডিকেটের বাইরে কাজ করেন না আপনি? সিন্ডিকেট আমাকে ডাকে, তাহলে তো আমার কাজ করতে বাধ্য, যেহেতু আমি অ্যাক্টর। সালাউদ্দিন লাবলুর নাটকগুলির সাথে সংশ্লিষ্ট না থাকতাম, আমার মনে হয় না দর্শক আমাকে এইভাবে আকম হাসানকে পেত। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মো। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক, তিনি ভীষণ হারকিটে, কিন্তু কিভাবে যেন রঙের মানুষ হওয়াতে তিনি এখন তাজমহলে বসবাস করছেন। আমি শুনেছি সবাই তাকে ডাকেন তাজমহলের ভুনা ভাই নামে। তবে এই ভদ্রলোক কিন্তু একেবারে পলিটিক্স পছন্দ করেন না, বাট এই জার্নি বাই পলিটিক্সের জন্যই কিন্তু তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। সেই মানুষটিকে আজকে আমরা পেয়েছি, আড্ডা হবে তার সঙ্গে। নামটা অনেক বড়, এই জন্য খুব ছোট্ট করে সংক্ষেপে সবাই তাকে আমরা চিনি, বাট পুরো নাম যদি বলতে হয় তাহলে বলতে হবে আমাদের অত্যন্ত ভালোবাসার অভিনেতা, অভিনয় শিল্পী আবু খায়ের মোহাম্মদ হাসান, অর্থাৎ আ.খ.ম. হাসান। কেমন আছেন? ভালো। নো ড্রাগস প্রথমেই দেখতে পাচ্ছি, হ্যাঁ ক্যাপে লেখা রয়েছে। আপনার সাথে মিলিয়ে আজকে আমি ক্যাপ পরে এসেছি। থ্যাংক ইউ। সময় কেমন যাচ্ছে ভুনা ভাই? সময় যাচ্ছে মোটামুটি ভালোই। আপনি বলেছেন যে আপনি আপনার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আমি বলি নাই, সবাই বলছে, এর সাথে আমি প্রায় সহমত পোষণ করছি। তাহলে এই বিষয় দিয়ে আমি শুরু করতে চাই যে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্যারিয়ারের, আপনি বলছেন, এবং ভুনা ভাইকে নিয়ে অনেক অনেক আলোচনা হচ্ছে। একটা দারুণ ওয়েব ফিল্ম আমরা দেখেছি লাস্ট কোরবানি ঈদে। তারপর আমি আলাল দুলালের গল্পে যাব। তো কেমন কাটছে? তো আমি তো শুটিং নিয়েই থাকি, শুটিংটা যেহেতু আমার প্রফেশন, সুতরাং শুটিং সাথেই সংশ্লিষ্ট আমার কাজকর্ম। তো আলাল দুলাল এটাও শুটিং হয়ে গেছে, ভুনা তাজমহল সেটা হয়ে গেছে, সেটা দর্শক দেখেও ফেলছে। এখন যেটা নিয়ে আসি সেটা হলো বিভিন্ন সিরিয়াল করতেছি, 1 ঘন্টার ইউটিউবের কাজ হচ্ছে, এগুলি নিয়ে আপাতত ব্যস্ত মোটামুটি। এই যে ওয়েবে কাজ করাটা, আপনি তো অনেক নাটক করেছেন, এবং সালাউদ্দিন লাবলু ভাইয়ের নাটক মানে কিন্তু আপনি একটা সময়, তারপর অসংখ্য গ্রামের চরিত্রের বিভিন্ন চরিত্রে আপনাকে আমরা দেখেছি। এখন যখন এই যে ওয়েব ফিল্ম বলি বা ওয়েব সিরিজে কাজ করছেন, এই সেক্টরটাতে কাজের অভিজ্ঞতা কেমন? এই সেক্টরটা কাজটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই গোছানো, এবং যে কাজগুলি করে খুব পরিকল্পিতভাবে করে, এবং সব কিছু ইকুইপমেন্ট থেকে শুরু করে স্ক্রিপ্ট এবং আর্টিস্ট, ডিরেক্টর, সব মানে শুটিংয়ের যাবতীয় সব যে জায়গাগুলি আছে সেগুলি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনটেন করে। কিন্তু সিরিয়াল বা আমি 1 ঘন্টার ইউটিউবের কাজ যেগুলি করি সেগুলি বাজেটের কারণে, অর্থনৈতিক কারণে মেবি করা হয় না, কিন্তু গোছানো থাকে না, হ্যাঁ তাড়াহুড়ো থাকে, শেষ করতে হবে, সেটা একটা ব্যাপার থাকে, ওই প্রবলেমটা তো থেকে যায়। বাট এই যে ভুনা ভাই চরিত্রটি হয়ে ওঠার যে গল্প, সেটা যদি একটু জানতে চাই, ডিরেক্টরের কল, আপনার সাথে যুক্ত হওয়া বা আপনি যুক্ত হলেন। ওয়াইদা নামের সাথে আমার পরিচয় ওইভাবে মুখোমুখি হয়নি, টেলিফোনে আজ থেকে 11-12 বছর আগে ফোন দিয়েছিল, যখন সে একটা নাটক করবে, সেটা হলো বরিশালে গিয়ে নদীর মধ্যে, খুবই ক্রিটিক্যাল একটা কাজ ছিল। তো এরপরে হঠাৎ করে ওর অফ, এবং শুনলাম যে ওর বাবা মারা গেছে। তো এরপরে ওর কাজ টোটালি অফ। 11 বছর পরে 11 বছর পরে কাজ শুরু করলো, তখন আমাকে ফোন দিছে, সেটা তাজমহলের জন্য। এবং 11 বছর আগে কাজটা হয় নাই, 11 বছর পরে তার সাথে কাজটা হলো। এটাই বোধহয় নিয়তি। ওনার ইন্টারভিউ করতে পারলে হয়তো 11 বছর পরে জানা যেত যে কি ঘটেছিল। বাবা এটা তার, আমি যতদূর জানি এবং সে যেটা বলছে, তার বাবা মারা যাওয়ার পরে সে যেহেতু ফ্যামিলির বড় ছেলে, টোটালটা দায়িত্বটা তার উপর পড়ে। এখন টোটাল গোছানোর পরে সে আবার এখানে ব্যাক করছে, এটা তার কথা, এটা আমি বলবো। হ্যাঁ, এটাই কিন্তু দেখেন যে একজন স্বপ্নবাজ মানুষ তার স্বপ্নের দিকে কিন্তু সে প্রতিনিয়ত ভাবমানই থাকে, সেটা আজকে হোক বা 11 বছর পরে গিয়ে হোক। এটা একটা পোকার মতো, তো শিল্পটা মানুষের ভেতরে, সবার ভেতরে ওই জিনিসটা হয় না, যার ভিতরে যায় সে সবসময় নক করে।
একটু ভুনা ভাইয়ের কোনো একটা ডায়লগ কি আছে দেয়া যাবে নাকি না? আমার মনে হয় এটা আমি পারি না, কারণ ক্যারেক্টারে তো ডুব দিয়ে ওই ডায়লগগুলি দেই, এখন তো আমি ক্যারেক্টারে নাই। সেটা যদি বলি ডায়লগ হবে না, একটা কদমা জাতীয় কিছু হবে, এবং সেটা মানুষের কাছে ভালো না লাগারই কথা। এই যে আবু খায়ের মোহাম্মদ হাসান, এখান থেকে আখমো হাসান, এই নামের যে রূপান্তরটা, এটা কি আপনি নিজে করেছিলেন না, নাকি? আমি নিচে ঘুরি নাই, আমি একসময় এডিটর ছিলাম। আচ্ছা, ভিডিও এডিটর ছিলাম। সেটা আমার গুরু মামুনুর রশিদ, ওনার একটা হাউস ছিল বাংলা টেলিফিল্ম, সেখানে ছিলাম। তো ওইখানে আমি যখন নাটক করি আবু খায়ের মোহাম্মদ হাসান, এটা লিখতে অনেক বড়, তো ওখানে বড় এটা শর্ট করা যায় কিভাবে, ওখান থেকে আখম হাসানটা আসছে। ভালো লাগে শুনতে, একটা অন্যরকম ব্যাপার আছে নামের মধ্যে। সেটাই হয়ে গেছে, আমি নিজে থেকে করি নাই, বাট এটা তো আপনি এনজয় করেন। এখন তো ভালোই লাগে, ছোটখাটো হয়ে গেছে বড় নামটা। একটু নারায়ণগঞ্জের গল্পে যাব। আমরা বিভিন্ন অঞ্চলের ভাষায় আপনাকে কথা বলতে দেখেছি, মানে যে ভাষাগুলো আমরা শুনে আনন্দ পাই। নারায়ণগঞ্জে কি কোনো ওখানকার কোনো স্থানীয় কোনো ল্যাঙ্গুয়েজ আছে যেটা একটু ডিফারেন্ট? এটা খুবই কলোকাল ভাষার মতো। তুই গেছিলি নাকি, খাইছিলি নাকি, ওই যাবি নাকি, আইডেন্টিফাই করা যায় না। না না, একদমই কলোকাল। যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, এই বেল্টের ভাষাটা প্রায় একই রকম, মানে শুদ্ধ না অশুদ্ধ না, মাঝামাঝি একেবারে। ঢাকার সাথে কিছু কিছু শব্দ মিল আছে নারায়ণগঞ্জের। আপনি যদি জানতে চাই বাংলাদেশের কোন কোন অঞ্চলের ভাষায় কথা বলতে পারেন? বরিশাল, এগুলি সবই আমার নাটকে এসে শেখা হয়েছে। বরিশাল, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, ঢাকাইয়া, পাবনা, চাটগাঁয়া। মাই গড, ওটা হচ্ছে না, ওটা আমি বুঝি না। আমি একবার এটা বলেই ফেলি, আমি একবার কক্সবাজারের শুটিংয়ের জন্য গেছি, তখন আমি হোটেলে গিয়ে খাচ্ছি, দুজন চিটাগাংয়ের মানুষ কথা বলতেছে, আমি খাচ্ছি, তারা কন্টিনিউ কথা বলতেছে, তারা যে ভাষা বলতেছে, দুটো ওয়ার্ড আমি বুঝছি, সেটা হলো ঢাকা আর খালেদা জিয়া। তখন আমি বুঝলাম যে ঢাকায় খালেদা জিয়া সম্পর্কিত কোনো কিছু হচ্ছে, তখন একটু আন্দোলন হচ্ছিল। এই হলো আমার চাটগাঁয়া ভাষার বোঝার ব্যাপারটা। হ্যাঁ, বোঝার মতো ক্ষমতা কিছু করার নেই। আমি তো বলবো যে ট্রান্সলেট, ইভেন আপনি সিলেটেও কিন্তু একই অবস্থা। সিলেটের র যেটা সেটাও সেম, যেটা একটু মানে সিলেটিস্ট আর কি, সিলেট থেকে বেরিয়ে একটু সিলেটিস্ট, বাংলিশ জাতীয় আছে না, ওইরকম সিলেটিস্টটা আমরা পারবো, কিন্তু অরিজিনাল সিলেট ওইটাও সেম চাটগাঁয়ের মতোই। একটু কি পাবনার ভাষা শোনাবেন? পাবনার মতো ভাষা তো শোনানোর কিছু না, এটা একবার জাতীয় ভাষা করে ফেলছি আমরা লাবলু ভাইয়ের কাজ করে। মানে যাচ্ছিস, খাচ্ছিস, যাবি নাকি, খাতে যাচ্ছিস, করছিস, এই তো পাবনার ভাষাটা আর কি। এটা আসলে অন্যরকম ভালো লাগে, এবং তখন মানুষের জীবন যাপনের যে সহজ সরলতা, সেটা কিন্তু আমরা লাবলু ভাইয়ের এই কাজগুলোতে দেখি। আমার কাছে মনে হয় ভাষার মধ্যে যেমন সিলেটি ভাষাটা আমার কাছে, নোয়াখালীর ভাষাটা মনে হয় একটু জটিলের দিকে, কুষ্টিয়ার ভাষাটা মনে হয় একটা সহজ সরল প্রাণবন্ত, পাবনারটাও কিন্তু সহজ, পাবনারটা হয়, পাবনা কুষ্টিয়া তো একই, আর ঢাকায় এটা মনে হচ্ছে দাঁটার সামনে নিয়ে কথা বলতেছে, মরিচ লাগে। বরিশালও সেম, ভালো মাইডালামও কিন্তু মনে হয় যেমন দাও নিয়ে কথা বলতেছে, নর্মালি না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ভাষার কিন্তু একটু ইয়ে আছে, চরিত্র আছে, আমার কাছে তাই মনে হয়। নোয়াখালী ভাষা বলবেন? নোয়াখালীর ভাষা এটা আসলে পুরোপুরি বলা আমি পারি না, বলার চেষ্টা করি। নোয়াখালীর ভাষা কি বলবো, মনে আসছে না এখন, বলার মতো ওরকম ইয়েটা হচ্ছে না। যেমন ফ্লুয়েন্টলি যে কুষ্টিয়ার ভাষা আসলো, ঢাকাইয়াটা আসলো, এটা আসছে না, নাই বলি। নো প্রবলেম, ফিল ফ্রি। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হচ্ছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার, ক্যাফে লাইভ, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার, ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌ, আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত ভালোবাসার অভিনয় শিল্পী আখমো হাসান। ফিরে এলাম বিরতি থেকে। এই গল্প থেকে যদি একটু বেরিয়ে আসি, এই যে একটা দীর্ঘ সময়, আমি আপনার কোনো একটা ইন্টারভিউয়ের হেডলাইন এরকম দেখছিলাম যে আমি যা চেয়েছি তাই পেয়েছি, কিছুদিন আগে। হ্যাঁ। সো এই যে লাইনের কিন্তু একটা আলাদা মর্মার্থ বা ভাবার্থ যেটাই বলি, সেটা কিন্তু আছে। আপনি এটা দেখি শুধু ক্যারিয়ার মিন করেছেন নাকি পুরো আদ্যপান্ত আপনার জীবনটাকে মিন করেছেন?
ক্যারিয়ার, ভালো লাগা, ভেতরে ফিল করা সব কিছুই মানে ওই আমরা কি করি, আমরা একটা প্রফেশনের জন্য লেখাপড়া করি, সেটা না হয়ে অন্যটা হয়। আমি লেখাপড়া করছি, লেখাপড়া করে কিন্তু একটা সময় মনে হলো যে আমার অভিনয়টা, থিয়েটারটা ভালো লাগে, এবং অভিনয়টাই ভালো লাগে বেসিক্যালি। আরণ্যকে যোগ দিয়েছিলেন কবে? এটা হবে 92-এর দিকে। ওরে বাবারে বাবা, অনেক আগের কথা। অনেক আগে। তো আমি সেই মেট্রিক পাস করার পরে পোকা ঢোকে অভিনয়ের। তো সেটা তো নারায়ণগঞ্জে ওরকম সিচুয়েশন ছিল না, বা ওরকম থিয়েটার গ্রুপ ছিল না, যার কারণে আমার ঢাকায় এসে করতে হয়েছে বা করছি। তো আমি যেহেতু অভিনয়টা ভালোবাসি, অভিনয়টা করতে আমার ফিল হয় ভিতর থেকে, আমার ভালো লাগে। তো সেটা যখন প্রফেশন হয়ে যায়, সেটা তো অবশ্যই ভালো লাগার বিষয়, অন্যরকম। আমি যদি প্রফেশন না হইতো অভিনয়টা, তাহলে কি করতাম? আমি হয় চাকরি করতাম, ব্যবসা করতাম, মানে অল্টারনেটিভ হিসেবে অভিনয় করতাম। সেটা হয়তো বা আমি একসময় পারতাম, একসময় পারতাম না। কিন্তু অভিনয়টা যখন পেশা হয়ে গেছে, তখন কিন্তু আমি সার্বক্ষণিক এই কাজটা করতে পারতেছি। তো এটা তো আমি যা চেয়েছি সেটাই পেয়েছি। এটা একটা অন্যরকম আনন্দ। পরিবার, যখন আপনি ভাবলেন যে আপনি অভিনয়টাই করবেন, এবং যেটা আপনি বলছিলেন আপনি ভিডিও এডিটর ছিলেন, নারায়ণগঞ্জ থেকে কোনো বাধা আসেনি পরিবার থেকে যে না অভিনয় কেন? একটা ছেলের বাবা মা কি চায়, লেখাপড়া করে চাকরি করুক, ব্যবসা করুক, মানে একটা কিছু করুক। আর আমাদের সময় আমরা যখন থিয়েটার করছি, আমি বিশেষ করে মোশাররফ, এগুলো আমাদের সমসাময়িক, শামীম-জামান, চঞ্চল আমার একটু পরে আসছে। আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি আদৌ টেলিভিশনে বা মঞ্চে বা ভিডিও করে, বা ইউটিউবতে তখন কল্পনাই নাই, ইউটিউব অনলাইন তো তখন নাই, সে 92 থেকে 2000 তখন নাই। কিন্তু কি হবে এটা ভাবনাই ছিল না, যে মানে একটা মানে হয়ে থাকে, হিপনোটাইজ হয়ে থাকে না, ঠিক আমার মনে হয় ওরকমই ছিলাম। আমি এখন ঢাকা থেকে উত্তরা যে থাকি, ওখান থেকে নারায়ণগঞ্জে আমার বছরে 2-3 বার হয়তো যাই। প্রতিদিন আমি বাসে ঝুলে নারায়ণগঞ্জ থেকে আসতাম, রিহার্সেল করতাম, রিহার্সেল করে আবার নারায়ণগঞ্জ যেতাম। আমি এখন চিন্তা করি কিভাবে, হাও কিন্তু আমি যাইতাম, আমার কাছে কোনো বোরিং লাগতো না, আমার কাছে মনে হইতো না যে খুব ক্লান্তিদায়ক বা কোনো কিছু। মানে কি পরিমাণ হলে, মানে এটাকে কি বলে, ডেডিকেশন নাকি এটা মানে জাদু করে দেয় না, ছুবান্তার যা তুই দৌড়া, এরকমই ছিলাম। ডেডিকেশন তো ছিল, ভালো লাগতো, থিয়েটারে আসলে ভালো লাগতো, অন্যরকম ছিল। তো এরকম ছিল আমাদের কিন্তু এখন তো উদ্দেশ্য অন্য, বহু মাধ্যম হয়ে গেছে, মানে মানুষের এত কষ্ট করার কোভিডের ওই টাইমটায় কিন্তু ওটিটিটা এত জনপ্রিয় হলো। কোভিডের টাইমে আমার মনে হচ্ছে আমি সারা রাত জেগে থাকতাম, সারা রাত আমি সিরিজ দেখছি, সকালে উঠে আমি ঘুমোতে যাচ্ছি, এখন ঘুমানোর সময়। মানুষের জীবনের ওয়েব সিরিজ দেখো, ওয়েব ফিল্ম দেখো, টাইম পাস করো। মানুষের জীবনের ইয়েগুলি মানে চেঞ্জ হয়ে গেছিল ওই সময়। মানে প্রথম দিকে টেনশন ছিল যে মরে যাচ্ছি, কারণ যদি অ্যাজমার পেশেন্ট তাহলে আমি তো মরবো কনফার্ম। পরে আস্তে আস্তে যে অদ্ভুত একটা লাইফ আমরা পার করছি। আমার খুব ভালো সময় কেটেছে, মানে একটু করে শো শুরু। আমি রুমের চারপাশে 3 রকম পোস্টার লাগানো, পোস্টার বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঘরে বসে শো করতাম, এই ক্যাফে ল্যাব ঘরে বসে। এবং কিছুদিন পর যাওয়া শুরু করলাম, তখন মনে হলো যে বাবা রাস্তার চারপাশে দিকে ফুল ফুটে আছে, মানে তখন তার এই দূষিত ধোঁয়া পাচ্ছে না গাছগুলো। এই প্রসঙ্গ বাদ দিয়ে এবার আমি চলে আসি অন্য প্রসঙ্গে, হিউমার বনাম রিউমার। তো এটা আসলে একটা ট্যাগলাইন দেয়া আমাদের। আমি 4টা প্রশ্ন করবো এখানে আপনাকে, আপনি সেটা আপনার মতো করে আপনি আনসার দিতে পারেন, সেটা আপনার কাছে হিউমারও মনে হতে পারে, বাট রিউমারও মনে হতে পারে। সিন্ডিকেটের বাইরে কাজ করেন না আপনি, এটা কি কোনো রিউমার আপনাকে নিয়ে, নাকি জাস্ট বলার জন্য বলা? কোনটা? বলার জন্য বলাই মেবি। সিন্ডিকেট কখন হয়, কি হয় সেটা তো জানি না। আর যদি সিন্ডিকেট আমাকে ডাকে, তাহলে তো আমার কাজ করতে বাধ্য, যেহেতু আমি অ্যাক্টর। অভিনয় নতুনত্ব নেই, একঘেয়েমি, এই একঘেয়েমিটা কি আপনাকে পেয়ে বসেছে? একঘেয়েমি পেয়ে বসছিল, আমার মনে হয় এখন একটা একঘেয়েমি থেকে ট্রানজিশন হচ্ছে। গ্রামের চরিত্রে, মানে গ্রামের চরিত্রের জন্য আপনি সেরা, এটা আপনি মানেন? এটা দর্শক মনে করে, আমিও মনে করি। গ্রামের নাটক, এটা সত্য। গ্রামের নাটকগুলিতে যেভাবে দর্শক আমাকে নেয়, শহরের ওইভাবে নেয় না, এটা সত্য। ট্রু। আপনাকে সঠিকভাবে পরিচালকেরা ব্যবহার করতে পারেনি, এটা দর্শকই বলতেছে।
মানে মেসেজ পড়লেই বোঝা যায় সেটা আমার কথা না, এটা এখন সবাই বলতেছে, সাংবাদিক থেকে শুরু করে দর্শক সবাই বলতেছে এই কথাটা। সো আমার কাছে মনে হয় যে একজন অভিনেতা বা একজন অভিনয় শিল্পী তারা তো একদম জন্মগতভাবে খানিকটা বিষয় তো আপনাদের মধ্যে থেকে যায়, যেটা গড গিফটেড। বাকিটা হচ্ছে লাক, তার অধ্যাবসায় চেষ্টা এবং সুযোগের। সুযোগটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই অনেক গুণী অভিনয় শিল্পী আছেন যারা সুযোগ পাচ্ছেন। অবশ্যই আমি যদি আরণ্যকে না থাকতাম, মামুনুর রশিদ আমার গুরুর সংস্পর্শে না থাকতাম, আমি যদি সালাউদ্দিন লাবলুর নাটকগুলির সাথে সংশ্লিষ্ট না থাকতাম, আমার মনে হয় না দর্শক আমাকে এইভাবে আখম হাসানকে পেত, হয়তো অন্যভাবে পেত জানি না, কিন্তু এইভাবে মনে হয় না। ক্যারিয়ারের জন্য রঙের মানুষ নাকি হারকিপটা, আপনি কোনটাকে বেশি এগিয়ে রাখবেন? দুইটাই। কারণ সে রঙের মানুষের রাখালকেও আমরা ভুলতে পারি না। হ্যাঁ, ওই হারকিপটা তো একটা হয়ে গেছে, মানে এটা মনে হয় একটা আর্কাইভে রাখার মতো ব্যাপার হয়ে গেছে। এটা 60 বছর যারা 70 বছর তাদের কাছে যেরকম ফিল হয়, আমার ছেলের ফ্রেন্ডও ঠিক সেম ও লেভেল পড়ে সেম হারকিপটা দেখে ওই ফিল কিন্তু তার মনের মধ্যে হয়। আমার কাছে মনে হয় হারকিপটা বা শাকিন শারশুরি, লাবলু ভাইয়ের কিছু নাটক আছে, এগুলি টম এন্ড জেরির মতো হয়ে থাকে। মানে জেনারেশন বাই জেনারেশন এই নাটকগুলি দেখবে আমার মনে হইতেছে। ওই বিনোদনটা আমরা পাই, যে ওইটা যে একটা আলাদা এক ধরনের আবেদন বা আনন্দ দেয় আমাদেরকে, এই আনন্দটা কিন্তু নিরেট আনন্দ খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার। আরেকটা কথা হলো যে আমরা ঢাকা শহরে তো হিউজ পপুলেশন, এর ম্যাক্সিমাম কিন্তু সবাই গ্রাম থেকে, রুটস কিন্তু গ্রাম। অবশ্যই সেই গ্রামটা যখন দেখে সে নস্টালজি এনজয় হয়ে যায় কিন্তু। এবং এই গ্রামের সাথে যে তার আমার বাবা মা যখন গ্রামে মানুষ হয়, এর সাথে কিন্তু ছেলে মেয়েরা যায়, ওখানে যায়, ওর সাথে কিন্তু মোটামুটি একটা রিলেট আছে। যারা আমরা 90s কিড বা যারা আমরা গ্রামে বড় হয়েছে, আমরা কিন্তু খুব দ্রুত এটা রিলেট করতে পারি দ্রুত। আর আমাদের বাপ মারা তো তারা তো একদম মানে দেখার পরে মনে হয় এটা তো আমার জীবনও ঘটছে, এটা তো ওই করিম তো এরকম ছিল, রহিম তো এরকম ছিল, হ্যাঁ এই গ্রামটা তো মনে হয় আমার ওই গ্রামের সাথে মিলে যায়, যার কারণে এরা ভুলতে পারে না। একদম। আমি একটা আমার ছেলের গল্প শুনবো। কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। মেয়ে কি করে? মেয়ে ও লেভেল দিবে, ছেলে ও লেভেল দিচ্ছে। আমার ছেলে ক্রিকেটও খেলে। ওরে বাবা, দারুণ। আপনি কি ক্রিকেট বা ফুটবল খেলতেন? আমি ক্রিকেট বা ফুটবল খেলতাম না, ছোটবেলা সব খেলতাম, ফুটবল খেলতাম এটা সত্য, কিন্তু ওইরকম ভাবে আমার ছেলের মতো একদম সিরিয়াসলি খেলতাম না। আমাদের সময় তো খেলাটা ওরকম ভাবে, ক্রিকেটও আসে নাই, ফুটবলের উন্মাদনা ছিল কিন্তু ছিল, কিন্তু কখনো ওরকম হওয়ার জন্য খেলি নাই, খেলার জন্য খেলছি। বাচ্চারা যেরকম খেলে, কিশোররা যেরকম খেলে, খোলা মাঠ, আমাদের ওখানে সময় মাঠ ছিল, এখন তো মাঠ নাই। একদম এটা আপনার সাথে আমি একমত। আমি এবার একটা অন্য প্রসঙ্গে যাব। আপনি দেখবেন যে গুগলে দর্শক আপনাকে নিয়ে কি সার্চ করে, এখানে রয়েছে, আপনি কাগজটা উল্টে তারপর আপনাকে দেখতে হবে। আমি কি বলবো না? দেখছি। হ্যাঁ বলুন। গুগলে দর্শক আপনাকে নিয়ে কি সার্চ করে? আখম হাসান কৌতুক, আখম হাসান গ্রাম, আখম হাসান হাসির নাটক, আখম হাসান পড়াশোনা। আখম হাসান কোন গ্রাম যদি বলি? নারায়ণগঞ্জের কোথায় আপনার জন্ম? নারায়ণগঞ্জে তো আসলে গ্রাম না, এটা শহরের পর্যায়ে, শহরই। আচ্ছা, আমি তো আমি দিতে পারি এটা, আমি তো ওই যে সদরেই আছি, সুতরাং শহর। আমি গ্রাম। আমার সময়, আমি যখন ছোটবেলায় আমি খেলতাম, যখন অনেকে বলতো যে ঈদ আসলে গ্রামের বাড়িতে যাবো, ও কি মজা। হ্যাঁ, আমার তখন খুব খারাপ লাগতো, শালা আমার তো গ্রাম নাই, আমার তো এইটাই সব, এইখানে সব গ্রাম নাই তো। তো তখন গ্রামটা ফিল করতাম যে গ্রামের বাড়ি মনে হয় খুব একটা মজাদার, খুব একটা আনন্দের বিষয় ঈদের মধ্যে। তো এখন আবার গ্রামের বাড়ি ফিল করি, কারণ আমি উত্তরা থাকি, নারায়ণগঞ্জে ঈদের সময় যেতে হয় আমার নিজের বাড়ি, তখন এটা মনে হয় গ্রামের বাড়ি যাচ্ছি। খুব স্বাভাবিক। আখমা হাসির নাটক, রঙের মানুষ আসবে সেখানে, শাকিন শারশুরি আসবে সেখানে, হারকিপটে আসবে, আরো অনেক কাজ আসবে। আরো কয়েকটা কাজের কথা যদি বলতে বলি। লাবলু ভাইয়েরই তো অনেক তার আছে, যে কি করে এত নাটক, আমার সেম অবস্থা, আমার মনে পড়ছে না। আচ্ছা, সার্চ করলে তো চলেই আসবে, এত নাটক এখন মনে পড়তেছে না। এবার আখম হাসান পড়াশোনা। আমি কুতুলারাম থেকে ডিগ্রি পাস এবং জগন্নাথ থেকে মাস্টার। জগন্নাথ থেকে শেষ করেছেন। তারপরে এরপর কখনো ইচ্ছে হয়েছে যে আপনি মেকিং এর দিকে যাবেন, যেহেতু এত কাজ করেছেন? আমার ইচ্ছা ছিল, ঠিক ধরে, রঙের মানুষের আগে ছিল।
আমি এই জন্য এডিটর ছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম মামুনুর রশিদ, আমার গুরুর আরও অনেকের। আমি ক্যামেরার কোর্সও করছিলাম প্রায় 6 মাস। আরে বাবা, পরে সালাউদ্দিন লাবলু ওনার এখানে রঙের মানুষে গিয়ে এতই দর্শক বললো যে না ওসব ছেড়ে দে বাপ, তুমি শুটিংয়ে আসো। চলে আসো। হ্যাঁ, তো চলে আসলাম আর কি। বাট এটা চলে এসে তো ভালোই হয়েছে একদিকে। অবশ্যই ভালো হয়েছে। মশা ভন ভন করে হুম, একটা নাটক, একটা গান ছিল, হুম। এটিকে আজকে একটু গাওয়া যাবে? এটা ওয়ারেন নাটকে ছিল। হ্যাঁ। এটা ছিল 2007 সালে, হুম হুম। আমার মনে আছে। ওখানে আমার জীবনে অনেক একটা ঘটনা ঘটছিল, যার কারণে ওই সালটা আমার একদম মনে আছে। এই ভালো ঘটনা না জুলাই মন্দ মাস, ঘটনা? খুব বেদনাদায়ক, না বলি sorry, ওটা। আমি sorry, হ্যাঁ, ঠিক আছে। জুলাই মাস, সেটাও মনে আছে। 3 তারিখ, সেটাও মনে আছে। আর ওই শুটিংটা যখন করতেছিলাম, যেখানে করতেছিলাম সেখানে মশা ছিল, হুম, মশা সত্যিই কামড়াচ্ছিল। আমি মশা সত্যিই মারছি। হ্যাঁ মারার পরে এইটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, মশা ভন ভন করে। হ্যাঁ আমি অটো সিস্টেমে গানটা আমার আমি প্রচুর ফিল্ম দেখতাম, হ্যাঁ। এটা কিন্তু ফিল্মের গান। আচ্ছা, ওকে। ওটা ওই মশা ভন ভন করে, এটা মশা ভন, এটা কিন্তু আমি অটো গেয়ে ফেলছি কোনো কারণ ছাড়া। তো সেটাই এখন দেখি যে ভাইরালের যদি মতো আর আজকে কি। একটু গাইতেন। ওই তো মশা ভন ভন করে, মশা ভন ভন করে, রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে। এটা মনে হয় এই লাইনটা মনে হয় বলি নাই, হ্যাঁ। এরকম গানটা। আচ্ছা, এবারে অন্য কিছু প্রশ্ন যাবো, এটা আমাদের টিম থেকে। হুম। পর্দার মতো আপনিও কি বাস্তবে মজার মানুষ? একদমই উল্টা, একদম উল্টো, একদমই উল্টা। গম্ভীর। ওকে, আপনি মঞ্চ কাঁপিয়েছেন। ভিউ ভিত্তিক নাটকের ভিড়ে কাজ করার সময় সেই থিয়েটার দলগুলোর বা দিনগুলোর জন্য কতটা আফসোস হয়? আফসোস তো হয়, কারণ মঞ্চ তো একটা মানে শেখার জায়গা তো, আর ওখানে অনেক স্মৃতি বিজড়িত, ওটা তো হয়। কিন্তু যখন এটা পেশায় চলে যায় আমি, ওই সময়টা আসলে দেওয়া যায় না। True. কারণ 3 মাস 4 মাস আমার রিহার্সাল করতে হয়, সেটা যদি করি তাহলে এখানে আসলে খুব টাফ হয়ে যায়। সো কিছু করার নেই, আমরা পারি নাই। ওকে, কিন্তু feel করি। হ্যাঁ, ফিল করা তো খুব স্বাভাবিক। আপনার জীবনে এমন কোনো কঠিন মুহূর্ত বা সংগ্রামের গল্প আছে কি, যখন আপনি আপনার সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছেন? না, ওরকম একদম এরকম নাই, আচ্ছা, হয় নাই। দেশ এবং দেশের আর বাইরে? আমি বলি, আমি এরকম কোনো মোমেন্ট আমার আসে না। আমার মনে হয় গড গিফটেড, আল্লাহ আমারে ওই ক্ষমতাটা দিছে। আমি বুঝে যাই যে এরকম সিচুয়েশন হতে পারে, আমি ওই জায়গায় ওই সিচুয়েশন ঘটার সুযোগই দেই না, বাহ, চলে যাই। যার কারণে ওরকম মোমেন্ট আমার আল্লাহর রহমতে কখনো হয় না। এর আগেই আল্লাহ আমাকে সেভ করে নিচ্ছে। ইউ আর সো লাকি, এটা কিন্তু Okay. মানতেই হবে। হুম। দেশে এবং দেশের বাইরে আপনার প্রিয় অভিনেত্রী? অভিনেত্রী হুম। স্মিতা পাতিল, আমার ওনাকে বাবা। খুবই ভালো লাগতো, হ্যাঁ। খুবই ভালো লাগতো ওনার। আর তো আমি এক ধরনের আমার কি বলে Crush. ক্রাশ ছিল কে? অনেক। হলিউডের কি যেন মনে আসে না আমার তাৎক্ষণিক পরে। অ্যাঞ্জেলিনা জলি? না, এর আগে সোফিয়া লোরেন। ও বাবা, সোফিয়া লোরেনের যে আমি ওই যে সানফ্লাওয়ার ছবিটা, ভুলতে পারেন না। কতবার দেখছি, হিসেব নেই। কি প্রেম। আর দেশে বললে? দেশে নাই বলিস। আমি জানতাম। কোন সহশিল্পীর সাথে সারা জীবন কাজ করতে ইচ্ছে করে? সেটা ছেলে মেয়ে উভয় হতে পারে। আমার বন্ধু মোশাররফ করিম, গল্পে গল্পে শুটিং। বা আর এমন হাসাতে পারে, হ্যাঁ। ও মাই গড, মোশাররফ ভাই। অভিনয়ের বাইরে ব্যক্তিগতভাবে এমন কোনো স্বপ্ন বা ইচ্ছে আছে যা এখনো আপনার পূরণ হওয়া বাকি রয়েছে? না, আমার স্বপ্নটা খুব কম। আমি মানে যা ঘটে সেটা নিয়ে সন্তুষ্ট। ওয়ালের পেছনে কি আছে সেটাই জানি না, আমার স্বপ্ন কি দেখবো। আরে বাহ, যাই হোক, আপনার সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি নাট্যশিল্পী, নাটকটা যেহেতু সমাজের মানুষের প্রতিচ্ছবি, ভালো নাটক দেখুন এবং খারাপ নাটক থেকে বিরত থাকুন। কারণ আপনারা দেখলেই ওটার ভিউ হবে। এখনকার যে সিচুয়েশন, আরও মানুষ বা মেকাররা উৎসাহিত হবে। আর ভালো নাটক যদি আপনারা দেখেন তাহলে ওইটারও ভিউ হবে, এবং ভালো নাটক করার জন্য মেকাররা বা প্রতিষ্ঠান উৎসাহিত হবে। সুতরাং আপনাদের উচিত ভালো নাটক দেখা। একেবারেই তাই। আবার অনেক অনেক ভালোবাসা, বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভ। দেখা হচ্ছে আবারও। সবাই অনেক ভালো থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে।